2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বর্তমানে মোটামুটি 3 ভাগে বিভক্ত করা যায়। শাসক এনডিএ জোট এক পক্ষ, বিরোধী আইএনডিএ জোট আরেক পক্ষ এবং তৃতীয় পক্ষে সেই সব রাজনৈতিক দল যারা না এনডিএ কে সমর্থন করছে না আইএনডিএ জোটের সাথে আছে। তেমনি দুটো দল এসইউসিআই এবং আমরা বাঙালি। রাজ্যে লড়াই ময়দানে রয়েছে দুটো দল। এবারে লোকসভা নির্বাচন হতে চলেছে 7 দফায়। প্রথম দফা অর্থাৎ 19 এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য ভোট গ্রহণ পর্ব। 27 মার্চ এই কেন্দ্রে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ। 30 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই কেন্দ্রের জন্য বিজেপি ঘোষিত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং অন্যদিকে বিরোধী ইন্ডিয়া মঞ্চ সমর্থিত জাতীয় কংগ্রেস ঘোষিত প্রার্থী আশিস কুমার সাহা। তবে ইতিমধ্যেই এই কেন্দ্রে মনোনয়ন জমা দিয়ে লড়াইয়ের ময়দানে রয়েছে এসইউসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক এবং আমরা বাঙালি প্রার্থী গৌরী শঙ্কর নন্দী। শাসক দল বলছে এবার এনডিএ টার্গেট 400 আসন আর বিজেপি একা 370টি আসন পাবে। অন্যদিকে আইএনডিআই মঞ্চ থেকে স্লোগান উঠছে বিজেপি হটাও, দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। আসলে লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন ইস্যু নিয়ে শাসক এবং বিরোধী একে অপরকে আক্রমণ করে, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু কি বলছে তৃতীয় পক্ষের দলগুলো, কি বলছে এসইউসিআই, কি বলছে আমরা বাঙালি? মানুষ কেন এই দলের প্রার্থীদের ভোট দেবেন? চলুন শোনা যাক সেই সব দলের নেতৃত্বের কাছ থেকে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। লোকসভা ভোটের মুখে আমরা চেষ্টা করছি বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য বুঝতে এবং আপনাদের সামনে তুলে ধরতে। আজ আমার সাথে রয়েছে এসইউসিআই নেতৃত্ব শিবানী ভৌমিক এবং আমরা বাঙালির নেতৃত্ব গৌরাঙ্গ রুদ্রপাল। নমস্কার, আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমেই শিবানী ম্যাডাম, আপনার কাছে জানবো যে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে আপনারা লড়াই করছেন, আপনার দল লড়াই করছে, প্রার্থী দিয়েছেন। পূর্ব ত্রিপুরা আসনে কি প্রার্থী দিচ্ছেন আপনারা? আর মানুষ আপনার দলকে কেন ভোট দেবে? দেখুন, আমরা এসইউসিআই কমিউনিস্ট দল সারা ভারতবর্ষে আমরা 151টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। বিধানসভা আসনে উড়িষ্যাতে আমরা 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। অন্ধ্রপ্রদেশে 5টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আচ্ছা, আমরা, আপনারা জানেন, আমরা আরো বলেছি যে আমরা কেন নির্বাচনে জনসাধারণকে ভোট দেওয়ার জন্য আবেদন করব। আমরা একটি সংগ্রামী দল। আমরা সংগ্রামী দল হিসাবে আমরা সাধারণ মানুষের সমস্যা নিয়ে সারা বছর আমরা গণ আন্দোলন গড়ে তুলি এবং সেই গণ আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমরা এই ত্রিপুরার জনসাধারণের নিকট আমরা বলছি যে আমাদেরকে ভোট দিবেন এবং একমাত্র বামপন্থী দল এসইউসিআই কমিউনিস্ট দলকে শক্তিশালী করবেন। গণ আন্দোলনকে শক্তিশালী করার জন্যই এই আবেদন রাখছি আমরা সবার কাছে ভোট দেওয়ার জন্য। ওকে, আপনি বললেন একমাত্র বামপন্থী দল, আমি সেই বিষয়টাতে পরে আসবো, কিন্তু তার আগে যেটা জানতে চাইছিলাম যে পশ্চিম ত্রিপুরা আসনে তো অরুণ কুমার ভৌমিক লড়াই করছেন, লড়াই ময়দানে রয়েছেন, আপনারা প্রার্থী দিয়েছেন। পূর্ব ত্রিপুরা আসনে কি আপনারা প্রার্থী দিচ্ছেন? না, পূর্ব আসনে আমরা প্রার্থী দেইনি। জানেন, আমরা এমন একটা দল যে সাধারণের মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করে আমরা আন্দোলন করি এবং নির্বাচন আসলে আন্দোলন করতে করতে নির্বাচন আসে, সেই আন্দোলনকে একটা লড়াই হিসাবে আমরা প্রার্থী দিই এবং আমরা এই প্রার্থী দেওয়ার জন্য আমাদের যে অর্থ, সেই অর্থ আমরা পারি না, আমরা খুব কষ্ট হয়। আচ্ছা, আপনারা জানেন আমরা এই একটা সিটি আমরা প্রচার প্রপাগান্ডা তো করতে হয়, সেটা করতে আমরা আমাদের নিজের গায়ে খেটে এবং মানুষের থেকে আমরা যা পাই তা দিয়ে আমরা নির্বাচনে লড়াই করি। কেননা অন্যান্য দলগুলি যে বিজেপি বলুন, ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট, ওরা তো
এই দেশের বড় বড় ধনী শ্রেণীর কর্পোরেট হাউসের কাছ থেকে কোটি কোটি টাকা তারা নিচ্ছে এবং জনগণকে এখন ভোটের সামনে রেখে, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের এই টাকা ছিটিয়ে মাসুল পাওয়ার এগুলি এবং মানি পাওয়ার এগুলি দিয়ে মানুষকে মানে ভায়াস্ট করছে এবং তা দিয়েই তারা নির্বাচন করছে এবং নির্বাচনের পরে এই সাধারণ মানুষের স্বার্থ ওরা দেখবে না। আপনারা জানেন যে ৭৭ বছর পার হয়ে গেছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজকে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। ওকে, আমি সেই বিষয়গুলোতে আসবো, কি কি ইস্যুতে আপনারা ময়দানে আছেন, লড়াই করছেন বা মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন। কিন্তু তার আগে গৌরাঙ্গবাবু রয়েছেন আমাদের সঙ্গে, আমরা বাঙালির নেতৃত্ব। এখন একই প্রশ্ন গৌরাঙ্গবাবু আপনার কাছেও থাকবে যে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে আপনারা প্রার্থী দিয়েছেন, দেখা গেছে নমিনেশন ফাইল করেছেন। পূর্ব ত্রিপুরা আসনে কি আপনারা লড়াই করছেন, আর মানুষ আপনার দলকে, আমরা বাঙালিকে কেন ভোট দেবে বলে মনে করছেন? নমস্কার। আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী গৌরীশঙ্কর নন্দী, আমরা নমিনেশন ফাইল করেছি। পূর্ব আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। নির্বাচন ঘোষণার পর 28 তারিখ আমাদের প্রার্থীও আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আমরা নাম ঘোষণা দেব। তো অ্যাকচুয়ালি শুধু ত্রিপুরা বলে নয়, গোটা বাংলার অঞ্চলে, ত্রিপুরা, অসম, পশ্চিমবাংলা, পাশাপাশি ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ গোটা বাংলার অঞ্চলেই আমাদের আমরা বাঙালির ব্যানারে আমাদের প্রার্থীরা লড়াই করবে, অতীত করেছে। এবং সেই সঙ্গে একটি কথা বলার, আমরা বাঙালি আন্দোলন একটা আদর্শকে কেন্দ্র করে আমাদের যে দর্শন, সামাজিক অর্থনৈতিক দর্শন, প্রাউড প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, এর বেসিসে গোটা দেশে 44টি সমাজ মুভমেন্ট রয়েছে। যেমন এখানে আমরা বাঙালি, আমাদের উড়িষ্যাতে রয়েছে উৎকল সমাজ, এইভাবে বিভিন্ন মুভমেন্ট রয়েছে। এই সবগুলি মুভমেন্টের আন্ডারেই মানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে, এইগুলো প্রতিদ্বন্দ্বিতার কথা। আর আমরা যে ভোট চাইছি, আমরা এখানে আমরা বাঙালির কথাই বলছি। আমাদের যে ভোট, আমাদের প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষ, আমরা বাঙালিরা, এই দেশের অবিভক্ত ভারতের ভূমিপুত্র বাঙালিরা, যারা স্বাধীনতার মূল হুতা, আজকের স্বাধীনতার পর থেকে আমরা বঞ্চনার শিকার, অত্যাচারিত, লাঞ্ছিত, শোষিত হয়ে চলছি। বর্তমানে বিভিন্ন আইনের জাতাকলে পড়ে আমাদের অস্তিত্ব, আমাদের সাংবিধানিক অধিকার নিশ্চিহ্ন হওয়ার পথে। এই নিয়ে আজ অব্দি কোনো রাজনৈতিক দল আমাদের পাশে এগিয়ে আসেনি। এইখানে পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে আমাদের নিজেদের অস্তিত্ব, আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য এই মুভমেন্ট আমরা তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি লক্ষ্য। এই আমাদের লক্ষ্যে না পৌঁছা অব্দি আমাদের মুভমেন্ট চলতে থাকবে। তার সঙ্গে আমাদের যেটা আদর্শগত যেটা লড়াই, আমাদের টার্গেট একটা শোষণমুক্ত মানব সমাজ কায়েম করা, তথা আমরা ইন্ডিয়াকে আমরা শোষণমুক্ত করতে চাই। সমস্ত মানুষ, সমস্ত ক্লাসের মানুষ, জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সবাই সার্বিক শোষণ মুক্তি যাতে মানে ঘটানো যায়, তার জন্য আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে। আমাদের যে সর্বানুসূত জীবন দর্শন প্রাউড, তাকে আমরা বাস্তবায়ন চাই। আমাদের লড়াই। আপনারা বলছেন এটা একটা মুভমেন্ট, মানে 44টি মুভমেন্টের মধ্যে আমরা বাঙালিও একটি মুভমেন্ট। এখন এই মুভমেন্টে সংসদীয় রাজনীতিতে আসা এবং সেখানে ভোটের ময়দানে লড়াই করা দুটো জিনিস আলাদা। একটা হচ্ছে সেখানে সংগঠন করা, দল করা বা কোনো প্রতিবাদ করা, কোনো মুভমেন্ট চালানো, এবং পাশাপাশি সংসদীয় রাজনীতিতে ভোটের ময়দানে লড়াই করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের ময়দানে লড়াইতে মানুষের কাছে কি নিয়ে, শুধু এই যে বিষয়গুলো আপনারা মুভমেন্ট করছেন সেই বিষয়টাই কি তুলে ধরে আপনারা সংসদীয় রাজনীতি করছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমাদের মুভমেন্ট আমি প্রথমেই বললাম, একটা হচ্ছে লোকাল ইস্যুর উপর বা আমাদের যেটা নিজস্ব ইস্যু, অস্তিত্বের, বাঙালিদের অস্তিত্বের লক্ষ্যে, পাশাপাশি আমাদের আইডিওলজিক্যাল মুভমেন্টও চলে। আচ্ছা, দুটোই চলবে পাশাপাশি। আর একটা নতুন মতাদর্শ যখন মানুষের সামনে আসে, অতীত অভিজ্ঞতার নিরিখে মানুষ এটাকে মানে মানে কি বলবো, বিচার বিশ্লেষণ করেই প্রয়োজনের তাগিদেই সবকিছু জগতে হয়। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন,
এটা পণ্ডিতরা বলে গেছে। একদম যখন প্রয়োজন দেখা দিবে মানুষের, বর্তমানে যে প্রচলিত যত মতাদর্শ রয়েছে, আমি যদি বলি রাজনৈতিক বা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে ক্যাপিটালিজম, তার পাল্টা যেটা পৃথিবীতে এসেছিল কমিউনিজম, দুটোই আজকে ব্যর্থ। এইখানে এই যে একটা শূন্যতা, আদর্শ শূন্যতা, এই প্রশ্নে মানুষ একটা নতুন কিছু খুঁজছে, এই গোটা পৃথিবীর মানুষ। এই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের যে আইডিওলজি, ধীরে ধীরে মানুষ জানতে পারছে, একদিন যখন মানুষ জানতে পারবে, বুঝতে পারবে যে এইটাই একমাত্র রিমেডি, ন্যাচারালি মানুষ এগিয়ে আসবে। এখন আমরা মুভমেন্ট করে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। আমাদের আশা, আমাদের ভরসা যে আগামী দিনে মানুষ সবকিছু দেখে শুনে যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার নিরিখে মানুষ থার্ড চিন্তা করতে বাধ্য হবে। ওকে, না ক্যাপিটালিজম না কমিউনিজম। কমিউনিজম। আপনারা কোন ইজমে বিশ্বাস? আমরা মানবতাবাদী বিশ্বাসী। সোশ্যালিজম? আমরা প্রগ্রেসিভ সোশ্যালিজমে বিশ্বাসী। প্রগ্রেসিভ সোশ্যালিজম। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। শিবানী ম্যাডাম, আপনি বলছিলেন যে পূর্ব ত্রিপুরা আসনে আপনারা লড়াই করছেন না আর্থিক সংকটের জন্য, এবং পূর্ব ত্রিপুরা আসনে কি আপনাদের সংগঠন আছে? এক আর দুই নম্বর প্রশ্ন একসঙ্গে জুড়ে দিচ্ছি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সব বাম দলগুলো, আপনি বলছিলেন যে একমাত্র কমিউনিস্ট পার্টি এসওসিআই একমাত্র বাম দল, এখন সেটা কেন বলছেন? কারণ আমরা বাম দল তো আরো অনেক জানি, সিপিআইএম জানি, সিপিআই জানি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইএমএল, সবাই যখন আইএনডিআই জোটে সামিল হয়েছে, এসওসিআই কেন হলো না? দেখুন, সিপিআই, সিপিএম, আরএসপি, যারা বাম ফ্রন্ট, আগেও আমাদের এই ত্রিপুরা রাজ্যে ওরা সরকার পরিচালনা করেছেন 25 বছর। আপনারা দেখেছেন যে তারা মুখে বামপন্থী কিন্তু কার্যে বামপন্থী নয়। আজকে তাদের জন্য এই বামপন্থী, আজকে যে দাদা বলল কমিউনিজম ব্যর্থ, কিন্তু কমিউনিজম ব্যর্থ এই কথাটা দাদার আমি মানতে পারি না। কেননা মার্ক্সবাদ লেনিনবাদ একটা বিজ্ঞান, বিজ্ঞানের বিজ্ঞান। আচ্ছা, হ্যাঁ, এটা ধরুন একদম মানে মুছে গেছে তা না। প্রত্যেকটা, আমরা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, আমরা কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাসী না। তাহলে সমস্ত পৃথিবীর মানুষ, দাদা বলছে আমরা বাঙালি, কেননা একটা বাঙালি শ্রমিক আর একটা অন্য জাতের শ্রমিক বা ট্রাইবেল বলুন বা অন্য কিছু বলুন, বাঙালি ছাড়া নন বেঙ্গলি, সব শ্রমিকের কিন্তু জাতে আমরা জানি। আমরা যেহেতু আমরা কমিউনিজমে বিশ্বাস করি, আমরা কিন্তু দেশটাকে 2 ভাগে ভাগ করছি। আচ্ছা, একটা হলো শোষক আর একটা হলো শোষিত। শোষকরা সবসময় সাধারণ মানুষকে, একদম সর্বহারা মানুষকে শোষণ করছে। আজকে শোষণ করতে করতে আজকে দেখেন এই যে এখন সিপিএম, সিপিআই, ওরা কিন্তু ইন্ডিয়া জোটের মানে ওরা যোগ দিয়েছেন, কিন্তু আমরা দেইনি। আমরা এতে একমাত্র বামপন্থী দল, এই জন্যই বলছি যে আমরা কিন্তু বাম ঐক্য গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করছি। আমরা বলছি যে সাধারণ মানুষের জীবনের যে দৈনন্দিন সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা আন্দোলন করব। আন্দোলন করতে করতে ইলেকশনের তো অনেক পরে, ইলেকশন দিয়ে আমরা 77 বছরের অভিজ্ঞতায় ইলেকশনের রাজনীতিতে আমরা কি দেখছি, আমাদের ভাগ্যের, যারা সাধারণ মানুষ, শোষিত মানুষ, তাদের কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাদের পরিবর্তন হয়েছে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আদানি, আম্বানি, তাদের টাকার পরিমাণ কোটি কোটি টাকা তাদের লাভ হচ্ছে প্রতিদিন। আর এই দলগুলি, এই ইন্ডিয়া জোট বলুন আর এনডিএ জোট বলুন, তারা কেন্দ্রীয় সরকারে বসে তাদের স্বার্থই রক্ষা করবে, জনগণের স্বার্থ রক্ষা তারা করতে পারে না। এটা একটা শ্রেণী বিভক্ত সমাজ, একদিকে সর্বহারা শোষিত শ্রেণী আর একদিকে ক্যাপিটালিস্ট ক্লাস, ধনী শ্রেণী, 2 ভাগে বিভক্ত। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনারা বলছেন যে আপনারা ভোটের ময়দানে লড়াই করছেন, দেখুন মানুষ কেন আপনাদের বেছে নেবে সেটা একটা প্রশ্ন। আপনি আন্দোলন করছেন, আন্দোলন তো আপনারা সংসদীয় রাজনীতি না করেও করতে পারেন এবং করে আসছেন আপনি বলছেন। এখন দুটো ইজম, যেটা গৌরাঙ্গবাবু বলছিলেন যে দুটো ইজমই ফেলিয়ার, সেখানে ক্যাপিটালিজম ফেলিয়ার, কমিউনিজম ফেলিয়ার। এখন কমিউনিজম আপনি বলছেন যে তাহলে সিপিআইএম, সিপিআই বা অন্যান্য যে বাম দলগুলো, তারা তাদের আদর্শচ্যুত হয়ে গেছে, আদর্শচ্যুত হয়ে তারা অন্যান্য দলের সঙ্গে সঙ্গী হয়েছে, আপনারা হননি। আপনারা হননি বলে আপনারা সঠিক বামপন্থা যেটা পালন করা সেটা আপনারা করছেন।
কিন্তু সঠিক বামপন্থা পালন করে আপনারা দেশের মানুষকে এখন এই সংসদীয় রাজনীতিতে এসে, ভোটের রাজনীতিতে এসে আপনারা দেশের মানুষের জন্য, যেহেতু এটা দেশের ভোট, দেশের মানুষের জন্য কি করতে পারবেন? মানুষ তার মূল্যবান ভোটটা এসওসিআই কে কেন দেবে? তাদের মূল্যবান ভোটটা এসইসিকে কেন দেবে? যে এসইসি একমাত্র গণ আন্দোলনের শক্তি। আপনারা জানেন যে ইতিহাসে যদি আমরা বিচার করি, মানে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? দেখছি যে ফরাসি বিপ্লব থেকে শুরু করে যত বিপ্লব হয়েছে এবং স্বাধীনতা সংগ্রামেও এটা তো একটা সশস্ত্র সংগ্রাম। তো এখান থেকে আমরা শিক্ষা নিয়ে কি পেয়েছি? আমাদের কি ইংরেজরা এমনি এমনি দেশটা দিয়ে গেছে, নাকি আমাদের এই দেশের অনেক বহু বিপ্লবীরা তাদের আত্মবলিদানের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই জায়গায় যতটুকু স্বাধীনতা আমরা, মানে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি, তাদের আত্মবলিদানের বিনিময়ে কিন্তু পেয়েছি। এটা কিন্তু ভুলবার নয়। ওকে, গৌরাঙ্গবাবু, এই যে আমরা বাঙালিও এই কোনো মঞ্চে এলো না, এনডিএ জোট বলুন বা আইএনডিআই জোটে, তার পেছনে কারণ কি? কারণ আমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রায় আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে, একদিকে এনডিএ জোট এবং একদিকে আইএনডিআই জোট, এবং কোনো একটি জোটের হয়তো মানে থাকবে যে আসন সংখ্যা বেশি থাকবে, এরকম ধারণা করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাঙালি কেন কোনো মঞ্চের সঙ্গে যোগ দিল না? আমরা বাঙালি কেন সেই তৃতীয় পক্ষে আছে যেখানে কোনো জোটকে তারা সমর্থন করছে না? অ্যাকচুয়ালি আমি শুরুতেই বলেছি যে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং আমাদের একটা আইডিওলজি রয়েছে। আমরা কোনো অবস্থাতেই সামান্যতম একটা সুযোগ বলতে পাওয়ার পলিটিক্স, এখন যেটা ইন্ডিয়াতেই বলি বা আমাদের রাজ্যে বলি, এটা পাওয়ার পলিটিক্স। যে কোনো উপায়ে নীতি আদর্শের কোনো প্রশ্ন নেই। কেউ হলপ করে বলতে পারবে না যে আমার এই আদর্শ, আমি এই আদর্শে স্থির আছি। আচ্ছা, আপনি নেতৃত্বের কথাই বলুন বা সামগ্রিকভাবে একটা দলের কথাই বলুন, নীতির উপর কেউ ধার ধারে না। ক্ষমতা কিভাবে দখল করা যাবে সেই লক্ষ্যেই তারা এগুচ্ছে। যেটা আমরা প্রমাণ পাচ্ছি, যেমন ধরুন আমরা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার যে জোটটা হলো, বা আমি সামগ্রিক দেশের কথাই বলতে পারি। প্রথম ত্রিপুরার কথা যদি বলি, ত্রিপুরাতে দুটো শিবির আমাদেরকে যদি বাদ দিয়ে আমরা চিন্তা করি, একটা শিবিরে রয়েছে শাসক বিজেপি, ওদের সঙ্গে আতাতে গেছে মথা, সঙ্গে ছিল আগে আইপিএফটি। যে মথা বরাবর তাদের রাজনৈতিক দর্শন হচ্ছে পুইলা জাতি উলু পার্টি, স্লোগান হচ্ছে গো ব্যাক বাংলাদেশি। এই ধরনের সংকীর্ণ ভাবনায় যারা চালিত, ওদের নিজেদের কমিউনিটির মানুষের বাইরে ওরা চিন্তা করতেই নারাজ। এরকম একটা দলের সঙ্গে বিজেপি, মানে কদিন আগেও যাদের বনিবন্তা ছিল না, ঝগড়া বিবাদ দেখেছি, বিভিন্ন সময়ে এক দলের মানুষ আরেক দলের মানুষের উপর গিয়ে হামলা করত। এই জায়গায় শুধুমাত্র কি বলবো, ভোটের স্বার্থে এই যে অ্যালায়েন্সটা, এখানে কি কোনো নীতির কোনো প্রশ্ন আছে? নেই। অন্যদিকে এই যে সিপিএম এবং কংগ্রেসের যে জোটটা হলো, একই ব্যাপার। এই দেশে সিপিএম দলের উত্থান হয়েছে কংগ্রেস বুর্জুয়া পার্টি, ক্যাপিটালিস্ট পার্টি, শোষক কে লালন পালন করে, এর বিরুদ্ধে স্লোগান দিয়ে ওদের মুভমেন্ট তৈরি হয়েছে এবং সারা দেশে ওরা আন্দোলন ছড়িয়ে দিয়েছে। এবং একের রাজত্বে আরেক দলের মানুষ নির্যাতিত হয়েছে, খুন হয়েছে। এই ত্রিপুরা রাজ্যে আমাদের কি কম খুন হয়েছে সিপিএম রাজত্বে, মানে কংগ্রেসই বা কংগ্রেস রাজত্বে কম টর্চার হয়েছে সিপিএমদের? আজকে এই অহিনকুল সম্পর্ক দুটো দল এক হয়ে গেছে কেন? এখানে শুধুমাত্র না, এরা এখন ক্ষমতা থেকে দূরে আছে, নিজেদের এক্সিস্টেন্স ধরে রাখে এবং আগামী দিনে তারা যাতে ক্ষমতার পাশে যেতে পারে। গণতন্ত্র বাঁচানোর জন্য একদম নীতির কোনো প্রশ্নই নেই। এরা অতীতটা ভুললো কি করে? তো নেতারা বললো, পাবলিক ভুলবে না, কিন্তু অনেকের মধ্যে জ্বালা আছে, সেটা অন্য কথা, ভোটের মাধ্যমে এটার প্রতিফলন হবে। আমরা এই ধরনের অনৈতিক জোটের পক্ষপাতী নই। আমরা আমাদের যে টার্গেট, আমরা যেটা চাইছি, এই দেশে বাঙালিরা নির্যাতিত বঞ্চিত সেই স্বাধীনতার শুরু থেকে, এইটা সুরাহা যারা করবে, যেভাবে হবে। এখন কোন এক পার্টি যদি গ্যারান্টি দেয় যে হ্যাঁ দেশভাগের বলি বাঙালিরা, যেটা নাকি জাতীয় প্রতিশ্রুতি ছিল, পাঞ্জাবিদের ক্ষেত্রে পুনর্বাসন দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আজকে বাঙালিদের ক্ষেত্রে ঠিক বিপরীতটা করা হয়েছে।
যদি কেউ এটার ব্যবস্থা নিতে পারে, গ্যারান্টি দেয়, তাইলে আমরা বিবেচনা করে দেখতে পারি। আজ অবধি কিন্তু সেটা আমরা পাইনি, কোনো দলের কাছ থেকে পাইনি, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বা বর্তমানে যে বিজেপি আছে। কাজেই আমাদের যে প্রাইমারি লক্ষ্য, যে বাঙালি জাতি এই দেশের বৃহত্তম জনগোষ্ঠী, আজকে সব দিক দিয়ে বঞ্চিত। এখন ভাষাটাও যেতে চলছে, বাংলা ভাষাটাও যেতে চলছে ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাদ। যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল সাহিত্যে এনেছেন, আজকে এরকম একটা উন্নত ভাষা এই দেশের, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় রচিত। দেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে বন্দে মাতরম মন্ত্রের উপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্রের। গোটা বিশ্বে 30-40টা ইউনিভার্সিটিতে বাংলা ভাষাকে আজকে ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে, এরকম একটা ভাষাকে তালিকার থেকে বাদ। এই যে এটা কেন, এটা আপনার কি মনে হয়? এর পেছনে একটা গভীর এর পেছনে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে সেই স্বাধীনতার শুরু থেকে, যে বাঙালিকে দাবিয়ে রাখো। আচ্ছা, বাঙালি যদি ইউনাইটেড থাকে, বাঙালির যদি একসময় মাথা তুলে দাঁড়াতে পারে, বাঙালিরা বরাবর মানে কি বলবো, জাতীয় চেতনা উদ্বুদ্ধ এবং বিপ্লবীর জাতি। এরা সবসময় মানে কোনো দিন অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আচ্ছা, তো যে কারণে আপনারা সবাই জানেন, দেশের মানুষ জানে, দেশের স্বাধীনতা আন্দোলন সূত্রপাত করেছিল বাঙালিরাই। এবং এই যে দেশ স্বাধীন হয়েছে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ, এর পেছনে অন্যতম অবদান, যদিও আজ পর্যন্ত ইতিহাসে তার স্থান পায়নি। এবং এই দেশকে ভাগ করার পেছনে, বাংলাকে ভাগ করার পেছনে মূল উদ্দেশ্যটি ছিল বাঙালিকে দুর্বল করে দাও, এরা যাতে ইউনাইটেড থাকতে না পারে। এই কনস্পিরেসিতে স্টিল চলছে, যেই কারণে পাঞ্জাবিদের পুনর্বাসন হলো, বাঙালিদের হলো না, পাঞ্জাব রেজিমেন্ট হলো, বাঙালিদের হলো না। এই বিষয়গুলি হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যাগুলি নিয়ে আজ অব্দি কেউ কথা বলেনি। এই সমস্যাগুলো নিয়ে আমরা বাঙালি কথা বলছি, আমরা বাঙালি মুভমেন্ট করছে, লড়াই করছে, এটা বহুদিন ধরে চলছে। কিন্তু এখন প্রশ্নটা ঘুরে ফিরে সেই জায়গায় দাঁড়ায় যে 2024 লোকসভা নির্বাচনে আর মাত্র কয়েকদিন বাকি। পশ্চিম ত্রিপুরা আসনে আপনারা প্রার্থী দিয়েছেন, পূর্ব ত্রিপুরা আসনে আপনারা প্রার্থী দেবেন বলে বলছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এই মুভমেন্টগুলো মানুষের মাথায় কতটা আছে, এবং যারা বাঙালিরা, অন্য জাতির কথা আমি এই মুহূর্তে বলছি না, বাঙালিদের এই মুভমেন্ট বাঙালিদের কতটা প্রভাবিত করে এবং সেটা ভোট বাক্সে কতটা প্রভাব পড়ে? দেখুন, যারা ত্রিপুরার অতীত ইতিহাস জানেন, আমাদের মুভমেন্টটা এখানে ফ্লারিশ করেছে 78 থেকে। 80 লোকসভা নির্বাচনে আমরা ছিলাম সেকেন্ড পার্টি এই রাজ্যে, সেকেন্ড পার্টি ছিলাম লোকসভা নির্বাচনে। এবং 83 বিধানসভা নির্বাচন আমিও ক্যান্ডিডেট, এই পর্যন্ত 5 বার ক্যান্ডিডেট হয়েছি। 83 নির্বাচনে একজন 75 কেন্দ্রে, এসটি রিজার্ভ কেন্দ্রে আমাদের প্রার্থী পাস করেছে, হয়ারেজ জেনারেল কেন্দ্রগুলিতে 500, 700, 1000 ভোটে ফেল। আমি নিজেও 1200 ভোটে ফেল করেছি, মাত্র ফেল করি নাই, করিয়ে দেওয়া হয়েছে 16-17 কেন্দ্রে। এবং 84 যে পঞ্চায়েত নির্বাচনে প্রায় 120-25টা মেম্বার পাস করেছিল, 10-12টা পঞ্চায়েত আমরা দখল করেছিলাম। কাজে আমাদের মুভমেন্টে জড়িত হয়েছিল একসময়, বহু লোক জড়িত হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়েছিল। তো এই ধারা চলছিল দীর্ঘদিন। তারপর আমাদের উপর বিভিন্ন টর্চার, প্রশাসনিক টর্চার, দলীয় টর্চার, নানান কিছু করে আন্দোলনকে স্তীমিত করা হয়। এবং শুরুতে আমরা বাংলা আন্দোলনের প্রয়োজনীয়তাটা ততটা মানুষ উপলব্ধি করেনি, বিপদে পড়ে সংগঠন করেছে। এখন কিন্তু ফেজ বদলেছে। এখন ইন্টেলেকচুয়ালরা, যারা আগে আমরা বাঙালিকে মানে বলতে এটা একটা কমিউনাল পার্টি, এন্টি ট্রাইবাল পার্টি, এরা এখন রিয়েলাইজ করতে শুরু করেছে দেশের বর্তমান পরিস্থিতিতে যে না, এই বাঙালি মানে একটা ইউনিটির প্রয়োজন আছে, আর নইলে বাঙালিরা এই দেশে তার অস্তিত্ব অধিকার নিয়ে বাঁচতে পারবে না। এই ধরনের সারা আমরা পাচ্ছি বিভিন্ন জায়গাতে, এবং আমাদের বিশ্বাস খুব নিকট ভবিষ্যতে যে এই আন্দোলন, আমাদের আন্দোলনটা ফ্লারিশ করবে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। শিবানী ম্যাডাম, বিরোধীরা বলছে যে শাসক বিরোধী ভোট যত ভাগ হবে ততটাই শাসকের লাভ হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সব বিরোধীদের এক মঞ্চে আসার আহ্বান করেছিল, আগেও করেছিল, বিধানসভা নির্বাচন আগেও আমরা দেখেছি রাজ্যে বিরোধীরা একজোট হওয়ার, একই মঞ্চে আসার আহ্বান করেছিল সবাইকে, সব রাজনৈতিক দলকে, এবং লোকসভার আগেও কিন্তু ইন্ডিয়া মঞ্চে আসার জন্য সবাইকে আহ্বান করা হয়েছিল। এখন কথা হচ্ছে যে আপনারা যখন ইন্ডিয়া জোটে গেলেন না বা বিরোধী জোটে গেলেন না, আপনি বলছেন যে শুধু একমাত্র বামপন্থী দল যারা আপনারা এখানে এই মুহূর্তে রয়েছেন, বাকি বামপন্থী দলগুলো যারা মতাদর্শকে মানছেন না, ওরা সব ইন্ডিয়া জোটে জোট দিয়েছেন। তাহলে কি কোনোভাবে শাসক দলকে আপনারা সুবিধা করে দিচ্ছেন? না না, এটা তো শাসক দলকে সুবিধা করার
বিষয় নয়। সিপিআই সিপিএম আপনারা জানেন, তারা জন্মলগ্ন থেকেই তারা যে মুখে কমিউনিস্ট পার্টি বললেও কমিউনিস্টের যে নীতি আদর্শ সেইভাবে তারা ঘটনই হয়নি। তাই আমরা সিপিআই ছিল প্রথম তখন স্বাধীনতা আন্দোলনের সময়। তারপর 64 সনে সিপিআইএম ভাগ হয়েছে। কেন হয়েছে? তাদের নেতৃত্বের গন্ডগোল, এবং স্বাধীনতা আন্দোলনও তাদের তেমন কোনো ভূমিকা নেই। নেতাজি সুভাষচন্দ্রকে তারা তলোয়ার দিয়ে তারা অভ্যর্থনা জানাবে, নেতাজি সুভাষচন্দ্রকে তারা অপমান করেছে। রামগড়ে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু বামপন্থী মানুষ সবাইকে ডেকে, দলগুলিকে ডেকে একটা আয়োজন করেছিল মিটিং এর, কিন্তু সিপিএম কিন্তু সেখানে যায়নি। সিপিআই তখন সিপিআই ছিল, সিপিআই যায়নি। তখন নেতাজি সুভাষচন্দ্র বোস দুঃখ করে বলেছিলেন, মানে সিপিআইকে দেখে মনে হয় তারা বামপন্থী দল ঠিকই, কিন্তু তারা ডানপন্থীর মতো কাজ করছে। তারা বামপন্থী দলের হয়েও বামপন্থী দল নয়, ওরা ডানপন্থীর মতো এই কাজ করছে। তাহলে আপনারা জানেন সেই ইতিহাস যে স্বাধীনতা আন্দোলনে আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে, আপনার 1914 সালে যখন আসে কেন্দ্রীয় সরকারে যখন ভোট হয়, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেছিলেন যে 2 কোটি বেকারের চাকরি দেবে, তারপর কালো নোট টাকা এনে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকিয়ে দেবে, সমস্ত বেকারদের চাকরি দেবে, আর অনেক প্রতিশ্রুতি, গাল ভরা প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি তো কেউ কম দেয় না, ইন্ডিয়া জুটই বলুন আর এনডিএ জুটই বলুন, প্রতিশ্রুতির কিন্তু জোয়ার দেয়, আর মানুষও সেই জায়গায় মানে ভেসে যায়। আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনাদের ভোট দিলে মানুষ কি পাবে? আমাদের ভোট দিলে, আমাদের যদি ভোট দিয়ে জেতায়, আমরা একটা কথাই বলবো, আমরা তো আর মিথ্যে কথা বলবো না, আমরা সবসময় সত্যি কথা বলে আসি যে আমাদের ভোট দিলে আমরা যে মানে বিধানসভা হোক আর পার্লামেন্টে হোক, লোকসভায় হোক, আমরা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে ওইখানে আমরা লড়াই করব ভিতরে, এবং বাইরেও জনসাধারণকে নিয়ে লড়াই আন্দোলন করব। কেননা ইতিহাস থেকে আমরা এতটুকু আমরা শিখেছি যে আন্দোলনই শেষ কথা। আমাদের যদি এই শোষণমুক্তি সমাজ গড়তে হয়, তাহলে আন্দোলন করেই সেই জায়গায় যেতে হবে, এছাড়া কোনো পথ নেই। আর এর কারণ হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা, যিনি এই ভারতবর্ষের মাটিতে একমাত্র সাম্যবাদী দল গড়ে তুলে দিয়ে গেছেন, তাদের দিশা। আমরা নীতিভ্রষ্ট পার্টি নই। আমরা আজকে সারা দেশে 151টা সিটে আমরা কিন্তু এককভাবে লড়াই করছি, সমস্ত 19টা রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। নীতিভ্রষ্ট দল বলতে আপনি কাকে ইঙ্গিত করছেন? বামপন্থী অন্য দলগুলো, সিপিআইএম, সিপিআই? হ্যাঁ, ঠিকই তো। তারা কিভাবে একটা ডানপন্থী মানে দলের সঙ্গে যুক্ত হয়? আচ্ছা, আজকে যদি সারা ভারতবর্ষে যদি বাম এবং গণতান্ত্রিক দল হিসাবে আন্দোলন গড়ে উঠতো, তাহলে কিন্তু বিজেপি এত সাহস পেত না। আজকে মানুষের জীবনযাত্রার মান কোন জায়গায় গেছে? আমরা ভারতবর্ষের ইয়েতে দেখুন, পৃথিবীর বিশ্বে আজকে মানে একদম নিম্ন স্থানে এসছে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এখন 5ম স্থানে আছে, যেটা বলা হয় যে ভারতবর্ষ 5ম স্থানে আছে এবং আগামী কয়েক বছরের মধ্যে 3য় স্থানে উঠে আসবে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম লোকসভা নির্বাচনের ইস্যু নিয়ে। আর গৌরাঙ্গবাবু, রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ দেখেছে রাজ্যবাসী কিছুদিন আগে। ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবার পর প্রধান বিরোধী দল তিপ্রামথা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন তিপ্রামথার কথা, মন্ত্রিসভায় যোগদান করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আপনার দলের কি মতামত, কি ভাবছেন? নির্বাচনের এই চুক্তির কতটা প্রভাব পড়তে পারে, বা লোকসভা নির্বাচনের ঠিক আগে যখন প্রধান বিরোধী দল মন্ত্রিসভায় যোগ দিলেন, তখন শাসক দলের শক্তি কতটা বৃদ্ধি পেল বলে মনে করছেন? অ্যাকচুয়ালি এই যে ত্রিপাক্ষিক চুক্তি, প্রকৃতপক্ষে মানে আমি দুটো দলের কথা বলতে পারি, এটা শুধুমাত্র ক্ষমতা দখলের চুক্তি আমি বলতে চাই। তা না হলে চুক্তিতে যে সমস্ত কথাগুলি এখানে উত্থাপন আমরা দেখেছি, স্পষ্টভাবে কোনো কথাই উঠে আসেনি, অস্পষ্টই রয়ে গেছে। সেখানে যেটা উঠে এসছে যে উপজাতিদের ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার, তাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতির আরো মান উন্নয়ন বা অধিকার ইত্যাদি ইত্যাদি জন্য একটা কমিটি গঠন করা হবে আগামী দিনে। সেই অনুযায়ী
তারা যেটা সিদ্ধান্ত নেয় কমিটির সাজেশন অনুযায়ী কাজ হবে। আচ্ছা, ভালো কথা। আমরাও চাই এই রাজ্যে উপজাতি সমাজ বা জনজাতি যেভাবে বলি তারা সমাজের একদম উপরের লেভেলে চলে আসুক, সবাই সমান্তরালে চলে যাক। করতে গিয়ে এই পর্যন্ত যে সমস্ত স্টেপ স্বাধীনতার পর থেকে আজ অব্দি এই দেশে এই রাজ্যে নেওয়া হয়েছে, তাদের ভূমির অধিকার সুরক্ষিত রাখার জন্য জমি ফেরত আইন তৈরি হয়েছিল সেই কংগ্রেস আমলেই, অনেক আগে 60-এর দশকে। তারপর বাম আমলে তৈরি হয়েছে জেলা পরিষদ। এখন স্লোগান উঠছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, উঠছে এনআরসি ইত্যাদি ইত্যাদি। তো এই করে তাদের কতটা উন্নতি হয়েছে, আর এখন এগুলিতে সন্তুষ্ট না। ওরা বলছে না এগুলিতে আমাদের হয়নি, তাহলে কেন করা হলো? এদের যদি না হয়ে থাকে তাহলে কোনটা করলে হবে? এরা এখন বলতে চাইছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা রাজ্যের দাবি, আলাদা রাজ্যের দাবি ওঠে, আলাদা রাজ্যের দাবিও ভোটের মুখে আলাদা রাজ্যের দাবি ওঠে। এই করতে গিয়ে তাদের যে মুভমেন্টটা, এখন মথার নেতৃত্বে যে মুভমেন্টটা উঠেছিল, তাদের যেটা কথা ছিল যে আমরা লিখিত প্রতিশ্রুতি যার কাছ থেকে পাবো তার সঙ্গে আমরা অ্যালায়েন্স করব বা যেটা করার আমরা আগামী দিনে করে নেব, সেই জায়গা থেকে কিন্তু সরে আসলো। যেটা লিখিত দেওয়া হয়েছে এটা এর মধ্যে কিন্তু এখন ওই অতীতের কথাবার্তা নেই। করতে গিয়ে শেষ অবধি যে জিনিসটা হলো, যেটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যদিও আমরা অনুমান করেছিলাম যে শেষ অবধি এরা মার্জ হয়ে যাবে হয়তো বিজেপির দিকেই। কিছু সংখ্যক লিডার বরাবর আমরা দেখে আসছি যে সরল প্রাণ উপজাতিদের মাথায় টুপি পরিয়ে আখেরটা গুছিয়ে নিচ্ছে ওরাই। সিপিএম আমলে যেটা হয়েছে, কংগ্রেস আমলে, জোট আমলে হয়েছে, এখনো ঠিক তাই। তো আজকে এই করে বিরোধী দল ছিল, মন্ত্রিসভায় ঢুকে গেল। এই যে পূর্ব আসনের যে প্রার্থী, যিনি প্রার্থী হয়েছেন, সবাই বলছে যে ইনি তো মথার লোক, মথার লোক, বড় বোন মথার লোক। এই রাজ্যে কোনোদিন উনি পলিটিক্স করেননি, তাকে এখানে এনে জুড়ে দেওয়া হয়েছে এবং চিহ্নটা বেছে নিয়েছেন বিজেপির। এটি কি ধরনের ব্যাপার হলো? মানে লাভ দুই দলেরই। মথা চাইছে যে আমার নিজস্ব একটা লোক যদি আমি পাঠাতে পারি তাহলে আমাদের বক্তব্যটা, এখানের বক্তব্যটা আমি দিল্লিতে পৌঁছে দিতে পারবো। আর বিজেপিও দায়গ্রস্ত ভোটের স্বার্থে, ক্ষমতার জন্য। এদের পূর্ব আসন নিয়ে এদের সমস্যা আছে যে উপজাতি ভোট যদি আমরা না পাই তাহলে প্রবলেম হতে পারে। তো এইখানের মধ্যে তো নীতির প্রশ্ন নেই। এইভাবে রাজনীতি দেশের মানুষের কল্যাণ করতে পারে না, কোন অবস্থাতে এই রাজ্যেরও কল্যাণ করতে পারে না। তাহলে আপনি আগামী দিন আমার ধারণা এই সমস্ত পার্টি আগামী দিনে এভলিউশ হয়ে যাবে। মানুষের চেতনা আসছে, এই ধরনের পার্টির পেছনে হাঁটবে না মানুষ। কিন্তু আপাতত এই চুক্তির প্রভাবটা তাহলে পড়বে ভোটের বাক্সে? প্রভাব দুই ভাবেই পড়তে পারে। যারা এটাকে মেনে নিতে পারছে না, এটা নেগেটিভ মানে অ্যাপ্রোচ হয়ে যাবে। কিন্তু জবরদস্তি করতে মানুষের মন জয় করা যায় না। এখনই আমরা শুনতে পাচ্ছি ভেতরে ভেতরে কিন্তু মাথার মধ্যে অনেক ইয়ে হয়ে গেছে, কি বলবো, ইয়ে চলছে, এখন বিক্ষোভ চলছে। সিমিলারলি বিক্ষোভ চলছে বিজেপির মধ্যে। এই পূর্ব আসনে বিজেপির যারা কর্মী রয়েছে, সমর্থক বহুদিন ধরে পার্টি করছে, জনজাতির মধ্যে তো ওদের কিছু লোক রয়েছে, ওদের মধ্যে বিক্ষোভ। কাজেই এটা যে পজিটিভ রেজাল্ট বিজেপির পক্ষে আসবে বা মথা যে গেইনটা নিতে চাইছে তেমনটা নাও হতে পারে। শিবানী ম্যাডাম, আপনি কি মনে করেন এই বিষয়টাতে, রাজ্য রাজনীতির এই যে বিষয়টা, একটা পালাবদল হয়ে গেল, একটা মানে পট পরিবর্তন হয়ে গেল? এই যে পট পরিবর্তন হয়ে গেল, এই যে ত্রিপাক্ষিক চুক্তিটা যে বলেছেন, এটা তো ক্ষমতার লোভ। আচ্ছা বলুন তো, ওরা তো ধরেন এই ত্রিপুরা মথা যে এডিসিতে তো ছিল, তাহলে এডিসির ভিতরে যে সাধারণ জনগণ আছে, গরিব মেহনতি মানুষ, তাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? আজও তো মানে ওরা মানে ছড়ার জল খাচ্ছে, তা পানীয় জলও নেই, হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা নেই। তাহলে কি করেছে ওরা? সবই তো মানে ক্ষমতার লড়াই, কি কি করে ক্ষমতায় যাওয়া যায়, এই ক্ষমতার লড়াইয়ে তো ওরা মানে আজকে এই মানে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। ত্রিপাক্ষিক চুক্তি সাধারণ মানুষ, সরল সোজা মানুষ, তাদেরকে খেপিয়ে খেপিয়ে এতদিন আন্দোলন করছে, ওইটা করেছে সেটা করেছে, কিন্তু আসলে তো সব ক্ষমতা। এখন গৌরাঙ্গবাবু, এই যে সিএএ জাতীয় স্তরে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে একটি বিরাট বড় ইস্যু, কিছুদিন আগেই সিএএ চালু হয়ে গেছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের মুখে সিএএ চালু হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদে গর্জে উঠেছে।
প্রতিবাদে গর্জে উঠেছে আমরা বাঙালিও, আমরা দেখছি বিরোধিতা করছে। কারণ আমরা বাঙালি বিরোধিতা করছে কেন সিএএ? দেখুন, আমরা ভারতবর্ষের সংবিধানকে মান্য করি, ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতাকে মান্য করি। আমরা যে আইডিওলজিকে বিলিভ করি, আমরা চাই আমাদের দর্শনের বক্তব্য হচ্ছে সর্বজন হিতায় সর্বজন সুখায়, বহুজন না, সর্বজন, সবার কল্যাণ। এই ক্ষেত্রে এই দেশের যত আইন, আমাদের শুধু রাজ্য বলে কথা নয়, আমরা দেখছি পলিটিক্যাল ইন্টারেস্টের দিকে লক্ষ্য রেখে যত কিছু আইন কানুন হয়েছে, অধিকাংশ বলতে গেলে, এবং আমাদের রাজ্যেও এডিসি থেকে শুরু করে যা কিছু হয়েছে, জমি ফেরত আইন যা কিছু হয়েছে, শুধুমাত্র একটা পলিটিক্যাল গেল নেওয়ার প্রশ্নে। আমরাও কিন্তু মানে কি বলবো, সংরক্ষণে বিশ্বাসী, কিন্তু প্রচলিত সংরক্ষণ না। আমাদের প্রাউড ফিলোসফিতে এই সম্পর্কে স্পষ্ট বক্তব্য। আজকে এটা আলোচনার মঞ্চ না, আমি অন্য সময় সুযোগ এলে বলবো। তো আমরা চাই সমাজের নিচের তলার মানুষ সবাই উপরে উঠে আসুক, এইভাবে না, এইভাবে মানে সাম্প্রদায়িক বিভাজন বাড়ছে। তো যে জিনিসটা আপনি এখন যদি সিএএ নিয়ে এরা যেই বিষয়টাকে সামনে এনেছে, যে যারা হিন্দু বা মানে খ্রিস্টান, বৌদ্ধ, পারসি কমিউনিটি, দেশভাগের ধর্মীয় বিভাজনের বলি যারা হয়েছে, যাদের এই দেশে এসছে 2014 31 কি বলবো ডিসেম্বর অব্দি মানে নাগরিকত্ব পায়নি, তাদেরকে আমরা পুনর্বাসন দেব। তার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারা তৈরি করলো। আমরা বলতে চাই এই প্রশ্নে, ভারতবর্ষের যে সংবিধান, নাগরিকত্ব আইন, যেটা 1955-এ স্পষ্ট উল্লেখ রয়েছে যে কোনো মানুষ যদি এই দেশে জন্মগ্রহণ করে, তার যদি বাবা এই দেশের নাগরিক হয়, সে যদি তার সঙ্গে যদি ভিন দেশেরও কারোর বিবাহ হয়, এই সূত্রে অর্থাৎ জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, বৈবাহিক সূত্রে এই দেশের নাগরিকত্ব সে পাবে। 4 নম্বর পয়েন্ট, যদি কোনো মানুষ মানে এই দেশের বাইরের থেকে এখানে এসে, প্রথম ছিল 6 মাস, এটাকে পরে অ্যামেন্ডমেন্ট করা হলো 5 বছর একটানা ভারতবর্ষের কোন রাজ্যে বসবাস করে, ভারতের সংবিধানকে মেনে নেয়, তাহলে তিনিও এই দেশের নাগরিকত্ব পাবার অধিকারী। তো যেখানে এক্সিস্টিং এই সমস্ত আইন রয়ে গেছে, এরপরে সিএ করার আর কি মানে থাকতে পারে? না, একটা কথা আপনি বলছিলেন যে সময় উপযোগী, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সময়ে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হয়, সময়ে অনেক কিছু আমাদের ইনভেনশন করতে হয়। এখন যতটুকু সিএ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে কোন 3টে দেশ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 3টে দেশই যেখানে যারা সংখ্যালঘু, যারা সংখ্যাগুরুদের হাতে বিভিন্নভাবে ধর্মীয় কারণে যারা নিগৃহীত, তারা যদি শরণাপন্ন হয় ভারতবর্ষে, তাদেরকে আশ্রয় দেবে ভারতবর্ষ। তো এখানে ভুলটা কোথায়, এখানে সমস্যাটা কোথায়? কথাটাকে এত সরলভাবে আমরা বিষয়টা বিবেচনা করতে পারি। সিএর ভেতরের যে কথাগুলি, এই কথাগুলি কিন্তু এখন সামনে আসছে না, কিন্তু ভেতরে অনেক কথাবার্তা রয়েছে। সিএর সুবিধা নিতে গেলে আপনার প্রথমেই তাকে, যেটা এমনিতে এখন প্রকাশ পেয়েছে, যে আপনাকে বলতে হবে আপনি কত বছর ধরে এই দেশে বাস করছেন, এইভাবে আপনি অনলাইনে পিটিশন করবেন, আপনার নাগরিকত্বের ব্যাপারটা বিবেচনা করবে, এর জন্য ট্রাইব্যুনাল হবে বা কমিটি বানিয়ে দেওয়া হবে ইত্যাদি। বিষয়টা তেমন না। প্রথমেই আপনাকে বলতে হবে আমি ইন্ডিয়ান নাগরিক না, আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। এটা একটা কিন্তু মানে মারাত্মক, মানে যিনি স্বীকার করবেন ওনার বিরুদ্ধে চলে যাবে যে ইনি মানে ফরিনার্স, 1 নম্বর। 2 নম্বর, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি শুধুমাত্র ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে, নিপীড়নের শিকার হয়ে আপনি দেশ ছেড়েছেন, তা সে বাংলাদেশ বা পূর্বের পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, বা যেখানের কথাগুলি বলা হয়, এটাকে আপনাকে প্রুফ করতে হবে, মুখে বললে হবে না। সিএর আইনের ভেতরে কিন্তু এই কথাগুলি স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখন কিন্তু এই ভোটের মুহূর্তে কিন্তু তারা এই কথাগুলি বলছে না। ভোট পাওয়ার জন্য
হিন্দু ভোটগুলিকে কবজা করার জন্য এটা বিজেপির একটা তাহলে গৌরাঙ্গবাবু, তাহলে যারা আপনি বলছেন যে স্বীকার করে নিতে হবে যে উনি ভারতীয় না, উনি ফরেনার, তার মানে আমরা কি তাহলে বিদেশ থেকে কেউ এসে আমার দেশে থাকছে, আমার দেশের সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু উনি ভারতের নাগরিক না, এটা উনি লুকিয়ে রাখলে কি তাহলে সেটা আমরা মেনে নিচ্ছি? নিশ্চয়ই না। আমরা অবৈধ নাগরিক, একদম ভারতবর্ষের এসে ভারতবর্ষের সম্পদ ভোগ করবে, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্বের পক্ষে হুমকি হয়ে দাঁড়াবে, এটা তো আমরা কোনো অবস্থাতেই দেশের মানুষ হিসেবে মানতে পারি না। কথাটা এই জায়গাটা না, কথাটা হচ্ছে আপনি বলছেন ভেতরে লুকানো যে বিষয়গুলো সেগুলো নিয়ে একদম আমরা চাই লুকানো বিষয়গুলি সামনে আসুক, সেটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে। আপনারা কতটুকু জানেন এবং আমরাও কতটুকু জানি, বা যারা বিভিন্ন দলের আছে নেতৃত্বরা, ধরেন এরকম মানে ভিতরে একটা ষড়যন্ত্র, এটা আপনি জানেন বাংলা মানে পাকিস্তান থেকে যে আপনি নিগৃহীত হয়ে এসেছেন, আপনাকে কি ওইখান থেকে ওরা সার্টিফিকেট দিয়ে দেবে? প্রমাণ কি করে করবেন? প্রুফটা কি করে করবেন? ওখান থেকে কি তারা আপনাকে সার্টিফিকেট দেবে যে আপনি নিয়ে যান, আপনি নিগৃহীত, তাহলে আপনার নাগরিকত্ব পাবেন? এগুলি হচ্ছে সমস্ত পুঁজিবাদী সমাজের একটা কুফল, মানে পুঁজিবাদী সমাজের টিকায় রাখার জন্য বিভিন্ন আবার এবং ভোটের ময়দানে এসে এগুলি মানুষের সামনে আনছে। তাহলে কি করা হবে? না মানে এসওসিআই এর অবস্থান এখানে কি? ধরুন এখানে যাদেরকে বলা হচ্ছে নাগরিকত্ব দেওয়া হবে, এই তিনটে দেশ থেকে যদি কেউ এসে থাকেন 2014 31 ডিসেম্বরের আগে, তাহলে ওনাদের নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে এখানে আপনাদের কি অবস্থান, এসওসিআই কি অবস্থান নিচ্ছেন? এই তো এইগুলি কি প্রমাণ করা সম্ভব? আচ্ছা, আমি আরেক দেশ থেকে নিগৃহীত হয়ে আসলাম, ধর্মীয় ব্যাপারে আমাকে ওরা ইয়ে করেছে, ওখান থেকে কি আমি প্রমাণ দিতে পারবো? তাহলে প্রমাণ যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি নাগরিকত্ব পাবেন না। আচ্ছা, তাহলে এসওসিআই কি বলছে? আপনারা কি চাইছেন? মানে যারা আসছে অন্য এই যে তিনটা দেশ থেকে যদি কেউ যদি এসে থাকে, তাহলে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হোক, আপনারা এটা চাইছেন? তাহলে আপনারা কি চাইছেন? মানে এসওসিআই কি চাইছে? এসওসিআই অবস্থানটা কি? এসওসিআই তো নাগরিকত্ব দিতে হবে। দেখেন সাধারণ মানুষ যারা আসে, অন্য যেমন বেশিরভাগই তো আমরা পূর্ব পাকিস্তান থেকে এসেছি, যখন পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান, তখন এসে আমরা আমাদের যে মানুষগুলো তো খেটেই খায় না। কেউ যদি ভারতবর্ষে শরণাপন্ন হয় তাদের সবাইকে নাগরিকত্ব দিতে হবে। একটা মানুষ যদি এখানে আসে তাকে তার নাগরিক, আমরা যেমন আমাদের ভারতবর্ষ থেকে যে অন্য দেশে যায়, তারা যদি ওইখানে গিয়ে তারা নাগরিকত্ব তাদেরকে তো দেওয়া হয়। আচ্ছা, তো সব দেশই তো নাগরিকত্ব দেওয়া হয় না। আমি কি সবাইকে, যে কোনো দেশ থেকে যে কেউ এলে কি আমি নাগরিকত্ব দিয়ে দেব? যে কোনো কেউকে নাগরিকত্ব দেব? এটা কি আমার দেশের জন্য একটা হুমকি হয়ে যাবে না? দেশের নাগরিকদের জন্য সবাইকে যদি আমার নাগরিকত্ব দিই, সবাই যদি আসতে শুরু করে, তাহলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে তো আমার নিশ্চয়ই নাগরিকত্ব দেওয়া হবে। সেটাই তো বলছে যে সিএএ তে একটা নির্দিষ্ট নিয়ম করা হয়েছে। আপনারা কি সেই নিয়মটা মানছেন না? তাহলে নিশ্চয়ই আপনাদের অবস্থান থাকুক, কিন্তু এই যে ভিতরে যে ষড়যন্ত্রগুলি আমাকে যে প্রুভ করতে হবে, এখান থেকে আমাকে মানে প্রুভ নিয়ে আসতে হবে, এটা তো ঠিক না, এটা ঠিক না। ওকে, চলুন আমরা সিএ নিয়ে আরেকদিন নিশ্চয়ই আলোচনা করতে পারবো। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। বিরাট বড় বিষয়, একটা বিষয়। গৌরাঙ্গবাবু, শাসক দল বলছে যে এবার 400 আসন পাবে, আর যে নানান যোজনাগুলো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য চলছে এই মুহূর্তে কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের, তার জন্য এবার বিজেপি মোটামুটি রেকর্ড ভোটে জয়ী হবে। আর উল্টো দিকে কংগ্রেস, জাতীয় কংগ্রেস কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতি দিতে চলেছে তাদের ইস্তিহারে। সেখানে 30 লাখ সরকারি পদে চাকরি, মহিলাদের 1 লাখ টাকা, সেই এমএসপি কে আইনি মর্যাদা, এমজিএন রেগার সহ সব ধরনের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 400 টাকা ইত্যাদি, এমন অনেকগুলো প্রতিশ্রুতি 5টা ন্যায় কংগ্রেস তাদের ইস্তিহার দিতে চলেছে। এখন কি মনে হয়, একটা শেষ প্রশ্ন, যে দেশের জনগণ কতটা প্রভাবিত হবে বলে মনে করছেন? আচ্ছা বলুন তো, এই যে এখন যে আইনগুলি যে আনছে, এগুলি তো যখন কংগ্রেস দীর্ঘদিন শাসন করতো আমাদের এখানে, হ্যাঁ, তখন কিন্তু আইনগুলি তারা এনেছে। আচ্ছা, আর এই এখানে দাঁড়িয়ে আজকে বিজেপি কিন্তু একটার পর একটা একদম তারা আরো 3-4 ধাপ এগিয়ে আইনগুলি কার্যকরী করছে। ওনারা করতে পারেনি আইন, ওনাদের সময় আইনগুলি আছে, আর এখন মানে না, ঠিক আছে, কংগ্রেস আনতে চেয়েছিল, এখন এটা বিজেপি আনছে।
তাতে মানে একদম ধাপে 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 না, তাতে এগুলি মানে কার্যকরী আপনারা কি করছে। বলছেন, মানে সেটা কি ভুল হচ্ছে, দেশের জন্য ভুল হচ্ছে না ঠিক ভুল হচ্ছে? হচ্ছে তো। ভুল হচ্ছে, মানে নিশ্চয়ই ভুল হচ্ছে। কংগ্রেস আনতে পারেনি, তাহলে কংগ্রেসও ভুল করছিল তাহলে। হ্যাঁ, কংগ্রেস তো দীর্ঘ শাসনে ভুলই করছে। আচ্ছা। ওরা তো সবই তো মানে ধনী শ্রেণীর সেবা করছে। আজকে ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য আজকে দেখেন মানে প্রতিশ্রুতি দিচ্ছে আসুক না, ক্ষমতায় আসুক, আসলে ওই ধনীদের স্বার্থই রক্ষা করবে। তারা কোটি কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিচ্ছে, তাদের মুকুব। আর কৃষকরা সারা দেশে মানে প্রতিদিন আত্মহত্যা করছে ঋণের দায়ে, ওদের তো মুকুব করে না। তাহলে কিসে, কোন জায়গায় আমরা, কোন দেশে বাস করছি? অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসছে গৌরাঙ্গ, যেটা জানতে চাইছিলাম আপনার কাছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ আশা করতেই পারে, সবাই আশা করে, আমরাও প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরাও তো আশা করি। আচ্ছা, আশা তো করতেই পারে, এটা করাটা স্বাভাবিক। আশার বাণী না শোনালে আমার ফলোয়ার্সরা আমাকে ফলো করবে কেন? আচ্ছা, উদ্দীপনায় কাজ করবে কেন? কারণ 400 না যদি বলতো যে সবকটা আসন আমাদের চাই, এটা আশ্চর্যের কিছু না। তো এটা হচ্ছে একটা কথা, মানুষকে প্রলুব্ধ করার জন্য, উত্তেজিত করার জন্য, সেন্টিমেন্টাল করে তোলার জন্য এরকম কিছু বক্তব্য বরাবরই বিভিন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পার্টি পলিসি তৈরি করে। শুরুতে 2014-তে ইনি এসোসিয়েট দিদি বলছিলেন, মোদিজির অন্যতম স্লোগান ছিল বছরে 2 কোটি চাকরি। এই হিসাবে 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। কজনের চাকরি হয়েছে? 1 কোটি হয়েছে কি হয়নি? কথা ছিল প্রতি ফ্যামিলিতে 15 লাখ টাকা করে কালো টাকা উদ্ধার করে উনি ব্যাংকে তুলে দেবেন। দিয়েছেন কি? 1 টাকাও তুলে দেননি। প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। কথা ছিল দুর্নীতি রোধ করবেন, কথা ছিল জিনিসপত্রের দাম কমাবেন, কোনোটাই হয়নি, বরং উল্টো হয়ে গেছে। তারপরে 2019-এর স্লোগান সার্জিক্যাল স্ট্রাইক, দেশপ্রেমের স্লোগানকে সামনে রেখে উনি ক্ষমতায় চলে এলেন। তারপরে এখনের নতুন স্লোগান, আজকের দিনের স্লোগান, দেশকে, আমাদের এই রাজ্য গত আমরা 2018 ইলেকশনে দেখেছিলাম, মিস করে চাকরি, ঘরে ঘরে চাকরি, ইত্যাদি ইত্যাদি। কোনটা বাস্তবায়ন হলো? হয়নি তো কোনো কিছু। তাহলে কংগ্রেস তো প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলো বাস্তবিত হবে না। হ্যাঁ, ঠিক তেমনি পাল্টা আমরা এখন দেখলাম কংগ্রেসও এদের থেকে কয়েক ডিগ্রি উপরে গিয়ে এই যে নতুন করে স্লোগান দিলেন, যা অবাস্তব। এর মধ্যে 100%-এর মধ্যে 5% কার্যকরী করতে পারবে না, কেউ পারেনি। আমরা এই ধরনের স্লোগানে বিশ্বাসী। তাহলে এগুলো শুধু কি রাজনৈতিক আইওয়াস, শুধু ক্ষমতা দখলের জন্য, মানুষকে সাময়িক কালের জন্য প্রচার প্রপাগান্ডার দ্বারা মানে বিভ্রান্ত করে ক্ষমতা দখল। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। শিবানী ম্যাডাম, আপনার কাছে একটা শেষ প্রশ্ন, মানুষের কাছে কিসের নিরিখে ভোট চাইবেন একদম ছোট্ট করে? আমরা দেখুন সবসময় আমরা ভোট চাই যে আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিই। এসইসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা পশ্চিম আসনে আমাদের ক্যান্ডিডেট কমরেড অরুণ কুমার ভৌমিক দাঁড়িয়েছেন। আমরা ত্রিপুরাবাসীর কাছে আবেদন রাখছি যে মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে, আজকে যে মূল্য বৃদ্ধি, বেকার সমস্যা, নারী নির্যাতন, মদ, ড্রাগ, নারী পাচার, শিশু শ্রমিক, আমাদের দেশে কোনোটারই অভাব নেই। সমস্ত এইগুলি দিয়ে দেশ খুবই উন্নত। আমি বলছি একটা রসিকতা করে যে খুব উন্নত, তারা তো উন্নয়নের ঢাক পিটাচ্ছেই। আর আমরা তার দেখছি যে বাস্তব যে কি আমরা যে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের দেওয়ালে পিঠ লেগে গেছে। রেগার কাজ পর্যন্ত 100 দিনের গ্যারান্টি নেই। হ্যাঁ, রেগার মজুরি বাড়ছে না, গরিব মানুষ প্রতিদিন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। জিনিসের এই মূল্য বৃদ্ধির সময়ে ওরা ঠিকমতো, আর শিক্ষা তো মানে 2020-র যে শিক্ষানীতি, এটা তো আরো সর্বনাশ হয়ে গেছে। সরকারি স্কুলে কোনো পড়াশোনাই নেই। আমরা সমস্ত জনসাধারণের কাছে আবেদন রাখছি, আমাদেরকে ভোট দেবেন, ভোট দিয়ে এসইসিআই কমিউনিস্ট দলকে ভোট দিয়ে গণ আন্দোলনকে শক্তিশালী করবেন, এই আহ্বানই আমি রাখছি আমাদের পার্টির পক্ষ থেকে। আবেদন থাকলো রাজ্যবাসীর কাছে যে আজকে আমরা বাঙালিরা যেভাবে স্বাধীনতার পর থেকে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত এবং আগামী দিনে আরো আমাদের অস্তিত্ব ফিনিশ হবে, এই বক্তব্যটা তুলে ধরার জন্য, যার আজ পর্যন্ত যেটা হয়নি, আমাদের প্রতিনিধি যিনি আমাদের পশ্চিম আসনের গৌরীশঙ্কর নন্দী মহোদয় এবং পূর্ব আসনের প্রার্থী হবেন, তাকে বিপুল ভোটে ভোট দিয়ে যাতে প্রতিনিধি নির্বাচিত আপনারা যদি করে দেন, বক্তব্য যাতে তুলে ধরতে পারে, এই একটা আমাদের লক্ষ্য, আপনাদের হয়ে যাতে বক্তব্য রাখতে পারে। দ্বিতীয়ত আমাদের যেটা ফাইনাল টার্গেট,
শোষণমুক্ত মানব সমাজ কায়েম করার লক্ষ্যে আমাদের যে সমাজ মুভমেন্ট, এই মুভমেন্টটা যাতে শক্তিশালী হয়, এই একটা মঞ্চ যাতে তৈরি হয়, তারও একটা আপনারা সুযোগ দেবেন। আমি এই রাজ্যবাসীর কাছে এই আবেদন আহ্বান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, নির্বাচনের মুখে ধীরে ধীরে জাতীয় রাজনীতির পারদ যেমন চড়ছে, ঠিক তেমনি রাজ্য রাজনীতিতেও নানান বিষয় নিয়ে চর্চা এবং তরজা চলছে। বিশেষ করে শাসক এবং বিরোধী একে অপরের বিরুদ্ধে বাক্যবাণ চালালেও জনগণ কিসের নিরিখে ভোট দেবেন তা কিন্তু গণদেবতারাই বলতে পারেন। তবে নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা কি করছেন, কি বলছেন, সেদিকে নজর রাখছি আমরা। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের নানা নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।